আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ভারত। অপরদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ এবং ঢাকায় কোনো সিট দেব না জামায়াত প্রার্থীর বক্তব্যে যা বললেন মাহদি আমিন ও ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। এদিকে জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ভারত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নীরবে যোগাযোগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ঢাকার ওপর প্রভাব বিস্তারের কৌশল হিসেবে ওয়াশিংটন এই পথ বেছে নিয়েছে বলে দাবি করছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। সম্প্রতি তাদের হাতে একটি অডিও এসেছে। যুক্তরাষ্ট্রের এক কূটনীতিক ঢাকায় কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে আলাপকালে বন্ধুত্ব বাড়ানোর কথা জানান। বৃহস্পতিবার ২২শে জানুয়ারি তাদের এই কথোপকথনের একটি অডিও পায় ওয়াশিংটন পোস্ট। ফাঁস হওয়া অডিও রেকর্ডিংয়ে শোনা যায় যুক্তরাষ্ট্রের এক কূটনীতিক আগামী মাসের জাতীয় নির্বাচনে জামায়াতের সম্ভাব্য শক্তিশালী ফলাফলের প্রেক্ষাপটে দলটির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন। তিনি বাংলাদেশি সাংবাদিকদের অনুরোধ করেন জামায়াত নেতৃবৃন্দ এবং তাদের শক্তিশালী ছাত্র সংগঠনকে মূলধারার গণমাধ্যমে আলোচনায় অন্তর্ভুক্ত করতে। এটি যুক্তরাষ্ট্রের নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জামায়াতে ইসলামী নিষিদ্ধ ছিল। দলটি দীর্ঘদিন ধরে ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ। অতীতে নারীদের কর্মঘণ্টা সীমিত করা এবং ধর্মীয় আইন জোরদারের মতো প্রস্তাবও দিয়েছিল দলটি। তবে বর্তমানে জামায়াত নিজেদের নতুনভাবে উপস্থাপন করছে। তারা দুর্নীতি বিরোধী, সংস্কারমুখী এবং নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণে প্রস্তুত। যুক্তরাষ্ট্র আপাতত সেই পুনর্ব্র্যান্ডিং প্রক্রিয়ায় সহমত পোষণ করছে বলে মনে হচ্ছে। ফাঁস হওয়া অডিওতে মার্কিন কূটনীতিক ইসলামপন্থী শাসন নিয়ে উদ্বেগ ইস্যুতে বলেন, যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে শক্তিশালী অর্থনৈতিক চাপের হাতিয়ার। জামায়াত আদর্শিক সীমা অতিক্রম করলে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের মাধ্যমে পাল্টা ব্যবস্থা নিতে পারে, যা বাংলাদেশের রপ্তানি নির্ভর তৈরি পোশাক খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। তিনি সতর্ক করে বলেন, যদি কোনো অর্ডার না থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতিও থাকবে না। তিনি জানান, জামায়াত নির্বাচিত হতে পারলে বাংলাদেশে শরিয়া আইন চালু করবে না। এই কূটনীতিক জানান, আর শরিয়া আইন চালু করলে পরের দিনই বাংলাদেশের পোশাক শিল্পে ১০০% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, তারা শুধু জামায়াত নয়, হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও হয়তো যোগাযোগ করবেন। তিনি বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক, কারণ আমরা চাই আমাদের কাছে এমন সুযোগ থাকবে আমরা ফোন দিয়ে বলবো আমরা কিন্তু যা বলেছি সেভাবে ব্যবস্থা নেব। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ভারত। দিল্লি দীর্ঘদিন ধরেই জামায়াতকে নিরাপত্তা ঝুঁকি এবং অস্থিতিশীলতার উৎস হিসেবে দেখে আসছে। দলটির সঙ্গে পাকিস্তানের আদর্শিক সম্পর্কের অভিযোগও রয়েছে। বিশ্লেষকদের মতে জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ইতোমধ্যে টানাপোড়েনের মধ্যে থাকা যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। অপরদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিন আবার জুলাই সনদের ওপর অনুষ্ঠিত হবে গণভোট। এরই মধ্যে দেশজুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ। আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। বাংলাদেশের এই সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে সংস্থাটি জোর দিয়ে বলেছে, নির্বাচনের জন্য এমন একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন যেখানে দেশের সব নাগরিক নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং কোনো বাধা ছাড়াই নিজের মত প্রকাশ করতে পারেন। গত মঙ্গলবার ২০ জানুয়ারি জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেজের উপমুখপাত্র ফারহান হক একথা বলেন। ব্রিফিংয়ে একজন সাংবাদিক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তাকে প্রশ্ন করেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পাশে দাঁড়িয়েছেন জাতিসংঘ মহাসচিব। জুলাই বিপ্লবের পর বাংলাদেশ এখন নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।
আপনি জানেন, অন্তর্বর্তী সরকার 12 ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। জাতিসংঘ মহাসচিব এই নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সময়ে গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে কোনো পরামর্শ দেবেন কি না? জবাবে ফারহান হক বলেন, অবশ্যই আমরা নির্বাচন আয়োজনকে উৎসাহিত করি। জাতিসংঘের পুরো ব্যবস্থায় আমরা এটি স্পষ্ট করে দিয়েছি যে নির্বাচনে এমন একটি পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যেখানে সব ব্যক্তি নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারেন। এবং ঢাকায় কোনো সিট দেব না, জামায়াত প্রার্থীর বক্তব্যে যা বললেন মাহদি আমিন। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেছেন, আমরা দেখেছি ঢাকা 17 আসনের জামায়াতের প্রার্থী কিছু চটকদার কথা বলছেন, মুখরোচক কথা বলছেন। হয়তো মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য তিনি এটি করছেন। এটা কোনো একটা ব্যক্তিগত রাজনৈতিক কৌশল হতে পারে। সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না, এ ধরনের কথা যেগুলো ইতোমধ্যে ভাইরাল হয়েছে। আমরা বিশ্বাস করি মানুষের ভাগ্যের নিয়ন্ত্রক মহান আহতালা। কোন আসনে কে বিজয়ী হবেন এটি উনি সিদ্ধান্ত নেবেন। এখন যদি একজন ব্যক্তি এককভাবে ঢাকার 20টি আসনের নিয়ন্ত্রণ নিতে চান বা উনি যদি সব প্রার্থী ভাগ্য নির্ধারণ করতে চান, এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওনাকে জামায়াতের প্রার্থীকে আসন বণ্টনের দায়িত্ব কে দিয়েছেন? বৃহস্পতিবার 22 জানুয়ারি বিকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদি আমিন এসব কথা বলেন। বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র আরও বলেন, আমরা বিশ্বাস করি জনগণের ভোটেই নির্ধারিত হবে কারা বিজয়ী হবে, জনগণের ভোটেই নির্ধারিত হবে কার জনভিত্তি কতটুকু। সুতরাং আসন বণ্টন করা এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। আর সেই দলের ব্যাপারে উনি বলছেন, সেই বিএনপিরই কিন্তু ঢাকার প্রায় সব সিট একাধিকবার জয়ী হওয়ার ব্যাকগ্রাউন্ড রয়েছে। আর সবার প্রতি সম্মান প্রদর্শন করে বলছি, তিনি যে দলের প্রতিনিধিত্ব করছেন আমার জানামতে ঢাকায় তারা কখনো কোনো সিটে জয়ী হয়নি। সুতরাং উনি ওনার ব্যক্তিগত মতামত দিতে পারেন, সেটা একান্ত ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে মুখরোচক কথা বলার সংস্কৃতি থেকে মনে হয় আমাদের বেরিয়ে আসা উচিত। ও ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি। এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতে অবস্থান করে শেখ হাসিনার কোনো ধরনের রাজনৈতিক বিবৃতি দেওয়ার বিষয়টি প্রত্যাশা করে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, এমন স্পষ্ট বার্তা আবারও দিল্লিকে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সম্প্রতি বিবিসি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের তৎপরতা বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য ইতিবাচক কোনো দৃষ্টান্ত তৈরি করবে না। দীর্ঘ এ সাক্ষাৎকারে বাংলাদেশ ভারত সম্পর্ক, সাম্প্রতিক টানাপোড়েন, জাতীয় নির্বাচন এবং দিল্লিতে শেখ হাসিনার অবস্থানসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, কিছু ভুল বোঝাবুঝি ও অস্বস্তি থাকলেও ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক বাস্তবতার কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। 2024 সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন শুরু হয়। ওই সময় অল্প সংখ্যক নির্যাতনের অভিযোগ, সীমান্ত উত্তেজনা এবং পাল্টাপাল্টি কূটনীতিক তলবের মতো ঘটনাও ঘটে। সর্বশেষ বাংলাদেশে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে কর্মরত কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এমন প্রেক্ষাপটেই বিবিসি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি দেওয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না। তার মতে বর্তমান পরিস্থিতিতে এ ধরনের বক্তব্য বা তৎপরতা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।